Hello, dear listeners, viewers, and learners. How are you? I do hope you all are quite well by the mercy of Almighty Creator. You are welcome to my today's class. Some of you have requested me to conduct my class in Bangla for your clear understanding. But you know that any English class should be conducted in English because this approach is quite beneficial for students and teachers. Ultimately, it will help us to increase our speaking and listening skill. But as you have requested me, I want to keep your request, and so I have decided to take my class in Bangla for today. Okay, dear students, so don't feel panic. Let's start our class. Today, I am going to discuss about an important topic in English grammar. This is preposition. This is preposition. First, I want to give the definition of preposition. Preposition is a word which is placed or used before noun or pronoun to make a relation with the another word in a sentence. Have you understood? ওকে সরি বাংলায় বলতেছি প্রিপজিশনটা একটা পার্ট অফ স্পিচ তোমরা আগেই জেনেছো যে এটা এক প্রকার পার্ট অফ স্পিচ তো প্রিপজিশনটা হলো কি প্রিপজিশন হলো সেই সকল ওয়ার্ড যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া ওই সেন্টেন্সের অন্য কোনো শব্দের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে তো প্রিপজিশনকে যদি আমরা ব্যবচ্ছেদ করি তাহলে দুইটা ওর সিলেবল বাইর হয় সেটা হলো একটা হলো প্রি একটা হলো পজিশন তো প্রি এবং পজিশন প্রি শব্দের অর্থটাই হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হলো অবস্থান অর্থাৎ প্রিপজিশনটা হলো তাই যে শব্দটার অবস্থান হলো সবসময় কোনো একটা শব্দের পূর্বে এবং উহা কোনো একটা শব্দের পূর্বে বসার অর্থটাই হলো তার পূর্বের বা অন্য কোনো শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করানো এটাই মূলত প্রিপজিশন যেমন আমরা উদাহরণ হিসাবে দিতে পারি প্রিপজিশনগুলো কি কি যেমন উইথ অফ ফর টু বাই ইন অন ফ্রম বিসাইড অ্যামং বিটুইন অ্যাক্রস বিহাইন্ড এটসেট্রা এটসেট্রা আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে প্রিপজিশনগুলো নাউন এবং প্রোনাউনের পূর্বে সাধারণত বসে কিন্তু ইহাই সত্য নয় একেবারে কেননা প্রিপজিশনগুলো কখন কখন নাউন প্রোনাউন ছাড়াও অন্যান্য শব্দের পূর্বেও বসতে পারে যেমন আমরা প্রথমে উদাহরণ দিই নাউনের পূর্বে বসে কিভাবে বসে দেখো নাউনের পূর্বে যেমন হি লিভস ইন ঢাকা এখানে লক্ষ্য করো ইন একটা প্রিপজিশন এটা কোথায় ব্যবহৃত হয়েছে ঢাকার পূর্বে কারণটা কি কারণটা হলো ঢাকাটা একটা নাউন এই নাউনের পূর্বে ইন শব্দটি ব্যবহৃত কারণ এই লিভস এর ভার্বের সঙ্গে ঢাকা এই শব্দ দুটির যোগসূত্র স্থাপন করার জন্য সম্পর্ক তৈরি করার জন্য এই প্রিপজিশনটি ব্যবহৃত হয়েছে তোমরা জানো যে প্রিপজিশনের কেন দরকার প্রিপজিশনটা যদি এখানে ব্যবহার না হইতো তাহলে কি হইতো আসলে প্রিপজিশনটা এখানে ব্যবহৃত না হলে সেন্টেন্সটা কারেক্ট হইতো না মিনিংফুল হইতো না আসলে আমরা বাংলায় যদি একটু এটাকে একটু দেখি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো জিনিসটা ক্লিয়ার যেমন আমি যদি বলি আমি হই রহিম ভাই লক্ষ্য করো এই বাক্যটা লক্ষ্য করো আমি হই রহিম ভাই এটা কি অর্থপূর্ণ একটা বাক্য হইলো মিনিংফুল বাক্য হয়েছে কি হয় না কারণ কি কারণ এই শব্দ রহিম এবং ভাই এই দুটো শব্দের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন হয়নি আর সম্পর্ক স্থাপন না হওয়ার কারণে এই বাক্যটার অর্থ মিনিংফুল হয়নি তো আমরা এখন এই দুটার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কি ব্যবহার করব বাংলায় অবশ্যই বাংলায় কোনো একটা চিহ্ন ব্যবহার করবো সেটা কি রকম চিহ্ন আমি হই রহিমের ভাই এর শব্দটি রহিমের সঙ্গে এর বিভক্তিটি যুক্ত করলে তাহলে ভাইয়ের সঙ্গে এর একটা সম্পর্ক স্থাপিত হইল তাহলে বাক্যটা মিনিংফুল হইল
তো অনুরূপ ভাবে আমরা বাংলায় যেমন এখানে বিভক্তি চিহ্ন ব্যবহার করলাম, ইংরেজিতে সেরকমই কি ব্যবহার করতে হবে, প্রিপজিশন। এটাই প্রিপজিশনের মূলত মানে গুরুত্ব আর কি। তো আমরা পরের ইয়েগুলোতে যাই। তাহলে এখানে আমরা যদি ইয়া করতে চাইতাম, আমি হই রহিমের ভাই, তাহলে প্রথমে আমি যদি ব্যবহার করতাম আই এম ব্রাদার রহিম, বাক্যটা অশুদ্ধ, তাই না? সেরকম ভাবে যদি আমি প্রিপজিশনটা ব্যবহার করি তাহলে এটা বাক্যটা মিনিংফুল হবে তখন এভাবে যে আই এম ব্রাদার অফ রহিম। তাহলে এটা ঠিক এটার মধ্যেই এখন মিনিংফুল হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন পরের টপিক চলে যাচ্ছি। আমরা কার পূর্বে ব্যবহার করলাম? প্রথমত নাউনের পূর্বে। তো সেরকম ভাবে প্রোনাউনের পূর্বে বসতে পারে। যেমন প্রোনাউনের পূর্বে কিভাবে বসতে পারে? আমি সম্পূর্ণটা পরে লিখবো না, এবার লিখবো। যেমন I am always beside you। লক্ষ্য করো এই বাক্যে ইউ একটা প্রোনাউন, এখানে ইউ এর পূর্বে কি বসানো হয়েছে? বিসাইড। তাহলে আমরা লক্ষ্য করলাম যে প্রিপজিশন প্রোনাউনের পূর্বে বসতে পারে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? আই এম অলওয়েজ বিসাইড ইউ, আমি তোমার কি পাশে সর্বদাই আছি। ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, এবার লক্ষ্য করো তোমরা যে অ্যাডজেক্টিভের পূর্বে কিভাবে প্রিপজিশন ব্যবহৃত হয়। লক্ষ্য করো একটি উদাহরণ, আই এম ইন এ গ্রেট ফিক্স। এখানে লক্ষ্য করো স্টুডেন্ট, এখানে ইন প্রিপজিশনটি কার পূর্বে ব্যবহৃত হয়েছে? এর পূর্বে। আসলে এ একটি কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, সো আমরা জানলাম যে অ্যাডজেক্টিভের পূর্বেও প্রিপজিশন বসতে পারে। তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? আই এম ইন এ গ্রেট ফিক্স, আমি একটা মারাত্মক সমস্যার মধ্যে আছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবারে লক্ষ্য করো অ্যাডজেক্টিভ গেল, এবারে অ্যাডভার্ব অফ টাইম অর প্লেস। আমরা কিভাবে বুঝতে পারবো যে অ্যাডভার্বের পূর্বেও প্রিপজিশন বসে? এই উদাহরণটি লক্ষ্য করো। যেমন হি ইজ going away from there। লক্ষ্য করো এই দেয়ার শব্দটা কিন্তু এখানে কি বলতো? এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস। ইয়েস, এটা জায়গা বস্তু একটা অ্যাডভার্ব। তো আমরা এখানে কি পাইলাম? তাহলে এই ফ্রম প্রিপজিশনটা কার পূর্বে বসছে? দেয়ারে পূর্বে। হি ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দেয়ার, সে সেখান থেকে চলে যাচ্ছে। তার মানে কি এটা এমন একটা প্রিপজিশন যেটা অ্যাডভার্বের পূর্বে বসিয়ে অন্যান্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে। তো আমরা জানলাম অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে। আর কার পূর্বে বসতে পারে? ইয়েস, কোন ফ্রেজের পূর্বেও বসতে পারে। যেমন ফ্রেজ বলতে কি বোঝা যায়? একাধিক শব্দ মিলিয়ে একটা শব্দে পরিণত হলে সেটাই ফ্রেজ। যেমন আই cannot depend on your words। এখানে অন শব্দটা অন প্রিপজিশনটা কার পূর্বে বসছে? ইওর ওয়ার্ডস। তার মানে কি আমি তোমার কথায় নির্ভর করতে পারি না, তোমার কথার উপর নির্ভর করতে পারি না। এখানে দেখো ইওর ওয়ার্ডস, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের পূর্বে কি বসে? অন। অনটা কি? প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কখনো কখনো ফ্রেজের পূর্বেও বসতে পারে। ওকে, তাহলে ডিয়ার লার্নার্স, আমরা জানলাম ফ্রেজের পূর্বে বসে। এবার ক্লোজের পূর্বে বসাবো আমরা। যেমন ক্লোজটাকে জানি। ক্লোজটা কি? ক্লোজটা হলো একটা বাক্যের মতোই, যেখানে সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। ভার্ব এবং সাবজেক্ট যুক্ত তাহাই ক্লোজ। তো আমরা এখানে জানবো এবার ক্লোজের পূর্বে কিভাবে প্রিপজিশন বসে। আই
not believe on what you say। এখানে অন বসাইছি আমরা। এই অন প্রিপোজিশনটা কার পূর্বে ব্যবহৃত হয়েছে? তোমরা নিশ্চয়ই দেখতেছো যে হটের পূর্বে, কিন্তু এখানে শুধু হটের পূর্বে তো বসেনি, এখানে হট ইউজ সে, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের পূর্বে এই অন প্রিপোজিশনটি বসে। তার মানে আমরা জানলাম যে ফ্রেজের পূর্বেও প্রিপোজিশন বসতে পারে। তার মানে আই ক্যানট বিলিভ অন হোয়াট ইউ সে, আমি তুমি যাহাই বলো না কেন আমি তার উপর বিশ্বাস করতে বা বিশ্বাস রাখতে পারি না। তাহলে আমরা জানলাম ফ্রেজের। এবারে আসি আমরা পার্টিসিপল। পার্টিসিপল তো তোমরা জানোই, যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ভার্বটা অ্যাডজেক্টিভে পরিণত হবে, ওটাই কিন্তু পার্টিসিপল। তো কখনো কোনো পার্টিসিপলের পূর্বে, কখনো কোনো জেরান্ডের পূর্বে ভার্বের সঙ্গে আবার আইএনজি যুক্ত হয়ে যখন ভার্বটা নাউনে পরিণত হবে, সেটা হবে জেরান্ড। তো কখনো কখনো জেরান্ড এবং পার্টিসিপলের পূর্বেও এই প্রিপোজিশন বসে। যেমন I am sure of passing the exam. Look at, I am sure of passing the exam. তার মানে কি আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানে নিশ্চিত আশাবাদী আর কি। আমি যে পরীক্ষা পাস করবো সেটার জন্য আমি নিশ্চিত কিছুটা। এইটাকেই বলা হচ্ছে আই এম শিওর অফ পাসিং দ্য এক্সাম। তাহলে এখানে অফ প্রিপোজিশনটি কার পূর্বে ব্যবহৃত হয়েছে? পাসিং এর পূর্বে। পাস অতিক্রম করা বা পাস করা বা সফল হওয়া। তো এখানে পাস শব্দের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা পার্টিসিপলে রূপান্তরিত হয়েছে বা জেরান্ডে রূপান্তরিত হয়েছে। এখন তারপরে কি ব্যবহৃত হয়েছে? অফ। তাহলে জেরান্ড বা পার্টিসিপলের পূর্বেও প্রিপোজিশন ব্যবহৃত হতে পারে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন প্রিপোজিশনের ব্যবহারগুলো জানলাম, কার পূর্বে সাধারণত প্রিপোজিশনগুলো বসতে পারে। এবারে আমরা জানবো প্রিপোজিশনের প্রকারভেদটা। প্রকারভেদে যাই, সেখানে আমরা অথবা বই খুলে দেখতে পাবো যে প্রিপোজিশন মূলত 6 প্রকারের আছে। 6 প্রকারের কি কি? প্রথমত আছে সিম্পল প্রিপোজিশন। আমি উদাহরণসহ একসঙ্গে এই আলোচনা করতেছি। প্রথমে হলো সিম্পল প্রিপোজিশন। এই সিম্পল প্রিপোজিশন মানে কি? সিম্পল মানে তো জানাই আছে যে সিম্পল মানে হলো একেবারে সহজ সাধারণ। আসলে এক সিলেবল বিশিষ্ট প্রিপোজিশন গুলোই হলো সিম্পল প্রিপোজিশন। সাধারণত আমরা জানি যে ইন, অন, উইথ, ফর, বাই এগুলোই হলো সিম্পল প্রিপোজিশনের উদাহরণ। আর এটার উদাহরণটা আমরা এভাবেই দিতে পারি। কি দিতে পারি? আই লিভ ইন রংপুর। এখানে ইনটা হলো একটা সিম্পল প্রিপোজিশনের উদাহরণ। ওকে, আর ডাবল প্রিপোজিশনটা হলো, ডাবল মানে হলো ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন গুলো কি কি? ডাবল প্রিপোজিশন গুলো হলো মানে দুইটা প্রিপোজিশন যখন একখানে যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশনে রূপান্তরিত হবে, সেটাই হলো ডাবল প্রিপোজিশন। এটা হলো ইন, অন, টু, এটসেট্রা। আর ডাবল প্রিপোজিশন গুলো তাহলে কি? যেমন এখানে ইন বসালাম, এর সঙ্গে টু যুক্ত করিয়া ইনটু তৈরি করলাম। এই ইনটুটাও একটা প্রিপোজিশন, কিন্তু এখানে দুইটা প্রিপোজিশন আছে, ইন একটা, একটা টু। এই দুইটা প্রিপোজিশন মিলিয়ে আবার একটা প্রিপোজিশন। তার মানে এটি কি প্রিপোজিশন? ডাবল প্রিপোজিশন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন লক্ষ্য করো এর মতোই আরো আছে, যেমন আপ টু, অন টু, আপন, এটসেট্রা। এগুলো হলো ডাবল প্রিপোজিশন উদাহরণ। বা ডাবলের পরে আসি কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কি? কম্পাউন্ড মানে কিছুটা যৌগিক, মানে একটু ভেবে নিতে হবে যে কম্পাউন্ডটা হলো দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট হইতে পারে, সেই সিলেবল বিশিষ্ট হতে পারে, এবং সেই প্রিপোজিশনটা আবার পূর্বে যে প্রিপোজিশন থেকে সেগুলো উৎপত্তি হয়েছে কিন্তু সেইটার অস্তিত্ব অস্বীকার করবে, নতুন একেবারে একটা আরেকটা রূপে রূপান্তরিত হবে। এটাই হলো সাধারণত কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন কম্পাউন্ড প্রিপোজিশন গুলোর উদাহরণ আমরা এভাবে দিতে পারি, যেমন যদি বলি অ্যাবাউট। অ্যাবাউট কে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এই অ্যাবাউট উৎপত্তি হয়েছে তিনটে প্রিপোজিশন থেকে। একটা হলো অন, একটা হলো বাই, একটা হলো আউট। একটা হলো অন, একটা হলো বাই, একটা হলো আউট। এই তিনটে প্রিপোজিশন মিলিয়ে আরেকটা প্রিপোজিশন তৈরি হয়েছে, সেটার নাম হলো অ্যাবাউট। কিন্তু এখানে দেখো তো অন, বাই, আউট এগুলো কোনোটারই অস্তিত্ব ঠিক নেই, মানে তিনটাই
অস্তিত্ববিহীন হয়ে আর একটা নতুন অ্যাবাউট প্রিপোজিশনে রূপান্তরিত হয়েছে। এর জন্যই এটাকে কম্পাউন্ড প্রিপোজিশন আমরা বলবো। তো এইরকম আরো অনেক শব্দ আছে, যেমন বিসাইড, এখানে দুইটা প্রিপোজিশন যুক্ত আছে, সেটা হলো বাই সাইড। হিসাব মতন হওয়া উচিত বাই সাইড, কিন্তু বাই সাইড মানে রূপান্তরিত হয়ে নতুন ভাবে তৈরি হয়েছে বিসাইড। তো কাজে বিসাইডটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের প্রিপোজিশনের উদাহরণ। তো এরকম ভাবে আরেকটা প্রিপোজিশন আমরা উদাহরণ দিতে পারি, যেমন বিটুইন, বাইটুইন, অ্যাক্রস, অন ক্রস, এটসেট্রা। তো আমরা পরের তথ্যে যাই। এবারে 4 নম্বরটা যেটা, সেটা হলো ডিসগ্রেস প্রিপোজিশন। ডিসগ্রেস প্রিপোজিশন মানে, ডিসগ্রেস মানে হলো ছদ্মবেশী। তো ছদ্মবেশটা কি জিনিস, মানে প্রিপোজিশন একটা নিজের রূপটাকে ঢেকে রেখে সে একটা নতুন রূপে ব্যবহৃত হবে বাক্যের মধ্যে, তখনই সেটা ছদ্মবেশী প্রিপোজিশন। যেমন হি the hunter went a hunting। লক্ষ্য করো, এখানে কোনো প্রিপোজিশনে তোমরা দেখতে পাচ্ছ না। আসলে প্রিপোজিশন দেখতে পাচ্ছ না, কারণটাই হলো এখানে প্রিপোজিশন আছে ছদ্মবেশে। সে ছদ্মবেশটা কি, এখানে এটাই কিন্তু প্রিপোজিশন, হয়তো এটা আর্টিকেল, কিন্তু এখানে আর্টিকেল না, এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিভাবে দেখো, দ্য হান্টার ওয়েন্ট অন হান্টিং, এখানে অন প্রিপোজিশনটি থাকার কথা ছিল, কিন্তু অন এখানে অনুপস্থিত, তার পরিবর্তে এখানে কি আছে এ। তার মানে এখানে এ সমান সমান অন। এটাই হলো সাধারণত ডিসগ্রেস প্রিপোজিশন। তো ডিসগ্রেসের পরে আমরা শেষের মানে 5 নম্বর প্রিপোজিশনটা দেখব। এখন 5 নম্বর প্রিপোজিশনটি কি, এটার নাম হলো ডিটাচড। ডিটাচড মানে হলো বিচ্ছিন্ন, ডিটাচড অর্থাৎ ডিটাচড। এই ডিটাচড প্রিপোজিশনটা মূলত একটা কি, এটাকে বলা যায় ডিটাচড মানে বিচ্ছিন্ন, অর্থাৎ দুইটি প্রিপোজিশনের একটি অংশ সামনে একটি অংশ পেছনে, মানে যদি এইরকম বিচ্ছিন্ন ভাবে আলাদা ভাবে যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেটাই হলো ডিটাচড প্রিপোজিশন। যেমন put your shoes off, put your shoes off। এখানে put হলো একটা ভার্ব আর অফ এই দুইটা মিলে একটা শব্দ, কিন্তু এখানে পুটের সঙ্গে অফ বিচ্ছিন্ন ভাবে বাক্যে ব্যবহৃত হয়েছে। এই জন্য এইটাকে বলা হয় এই প্রিপোজিশনটা কি, একটা ডিটাচড প্রিপোজিশন। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড ডিয়ার লার্নার্স? আমি ধরে নিচ্ছি তোমরা এতটুকু বুঝে গেছো। এবারে আসি পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল তোমার কিছুক্ষণ আগে জানলা। পার্টিসিপল মানে হলো ভার্বের সঙ্গে আইএনজি হয়, যদি সেই ভার্বটা অ্যাডজেক্টিভে পরিণত হয় সেটাই হলো পার্টিসিপল। যেমন I have no idea regarding this। এখানে রিগার্ডিং লক্ষ্য করো, তোমরা হয়তো মনে করতেছো যে এটা তো রিগার্ডিং, এটা তো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, কিন্তু এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এই শব্দটা কি মানে কি হিসাবে অর্থ প্রকাশ করতেছে বা বাক্যে ব্যবহৃত হয়েছে। আসলে এখানে তো একটা আই হ্যাভ নো আইডিয়া, এখানে হ্যাভটাই প্রিন্সিপাল ভার্ব, কাজে এখানে রিগার্ডিংটা তো আর একটা ভার্ব বাক্যে ব্যবহৃত হতে পারে না। দুইটা ভার্ব একই সঙ্গে মানে ফিনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হলে বাক্যটাই অশুদ্ধ হয়ে যাবে, দুইটা ভার্ব সংঘর্ষ হয়ে যাবে। তো রিগার্ডিং, এই রিগার্ডিং শব্দটা আসলে পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইনজি হয়, সেটা অ্যাডজেক্টিভে পড়ে যায়। তো এই রিগার্ডিং শব্দটা হলো এখানে অ্যাজ লাইক অ্যাজ প্রিপোজিশন, মানে এটা ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। এই প্রিপোজিশনকে বলবো আমরা পার্টিসিপল প্রিপোজিশন। ওকে ডিয়ার লার্নার্স, মোটামুটি প্রকারভেদ সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা এসে গেছে প্রিপোজিশন সম্পর্কে। আমরা এখন কি জানবো, আমরা এখন প্রিপোজিশনগুলোকে কিভাবে বাক্যে ব্যবহার করব। এটার অনেকগুলো পদ্ধতি আছে। আমি আজকে ছোট্ট পরিসরে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা বিভক্তির আলোকে আমরা প্রিপোজিশনগুলো বাক্যে ব্যবহার করতে পারি। ওকে, বিভক্তি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। তোমরা বাংলা ব্যাকরণে নিশ্চয়ই জেনেছো বিভক্তিগুলো কি কি। বিভক্তিগুলো কি, বিভক্তি হলো কিছু চিহ্ন, যে সকল চিহ্ন কোনো শব্দের সঙ্গে যুক্ত হয় বাক্যে আর অপরাপর কোনো শব্দের সঙ্গে
সব সম্পর্ক স্থাপন করা হয়, সেইগুলোকেই বিভক্তি বলা হয়। তো ইংরেজিতে এই বিভক্তির এই মানে ইংলিশ নাম প্রিপজিশন। হ্যাঁ, তা আমরা এখন এই প্রিপজিশন গুলোকে কিভাবে ব্যবহার করবো বিভক্তির আলোকে সেগুলো দেখব। তো আমরা জানি বিভক্তি সাধারণত কয় প্রকার? বিভক্তি 7 প্রকার। ইয়েস, প্রথমা থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত এগুলো বিভক্তি আর কি। তো আমরা বিভক্তির আলোকে এখন প্রিপজিশন গুলো শিখব। তো প্রথমে আসি প্রথমা বিভক্তি। মানে প্রথমা বিভক্তি আমরা জানি এই প্রথম বিভক্তির আরেকটা নাম হলো শূন্য বিভক্তি। মানে যখন কোনো শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত থাকবে না, ওটাই হলো শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। যেমন আমি ভাত খাই, এখানে পড়ো ভাতের সঙ্গে কিছুই নেই, ভাত ভাত মানে অ আ ই ইত্যাদি যুক্ত থাকে, অনেকে উল্লেখ করে, কিন্তু আর উল্লেখ করার কোনো এখানে অর্থই নেই, কেননা এখানে কোনো চিহ্নই আমরা চোখ দিয়ে সাধারণ চোখ দিয়ে দেখতে পাই না। তাই আমরা ধরি নিই যে এখানে কোনো বিভক্তি নেই, এই জন্য এটা হলো শূন্য বিভক্তি। আর শূন্য বিভক্তি হলে সাধারণত সেখানে কোনো প্রিপজিশন বসবে না, মানে নো প্রিপজিশন, নো প্রিপজিশন, প্রিপজিশন, নো প্রিপজিশন, মানে সেখানে কোনো প্রিপজিশন বসবে না। যেমন আমি ভাত খাই, তাহলে এটা ইংরেজি করবো এইভাবে, আই ইট রাইস। সো আমরা এখন দেখবো যে দ্বিতীয় বিভক্তিতে কি প্রিপজিশন ব্যবহৃত হয়। দ্বিতীয় বিভক্তি কি? আমরা জানি দ্বিতীয় বিভক্তিগুলো হলো কে। বাংলায় সাধারণত কে রে থাকে, আর এটার জন্য ইংরেজিতে কি ব্যবহৃত হবে? তার আগে আমরা জানি নেব যে কে রে থাকলেই শুধু আমরা সেই প্রিপজিশনটা ব্যবহার করবো না। তো যখন দেখবো কে রে থাকবে অথবা সেটা মিনিং বুঝাবে এরকম কাছে, প্রতি বা দিকে, এইরকম যখন বুঝাবে তখনই আমরা ব্যবহার করব সেখানে টু প্রিপজিশন। টু প্রিপজিশন, তখন আমরা সেখানে টু ব্যবহার করবো। তাহলে দ্বিতীয় বিভক্তি কে রে অর্থে বা দিকে, প্রতি, কাছে অর্থে আমরা কি ব্যবহার করবো? টু প্রিপজিশন, টু ব্যবহার করবো। যেমন আমি যদি বলি তোমাকে সালাম, তাহলে অবশ্যই ইংরেজিতে আমি তখন ব্যবহার করবো কি? সালাম টু ইউ। ইয়েস, এভাবেই আমরা ব্যবহার করবো। তো এইরকম যদি উদাহরণ দিই, আমার কাছে এসো, কাছে তার মানে কি? কাম টু মি। ইয়েস, এরকম ভাবেই আমরা ব্যবহার করবো টু। যদি বলি স্কুলের দিকে যাও, বা স্কুলে যাও, বা স্কুলের দিকে যাও, তখন কি বুঝাবে? তাহলে গো টু স্কুল, তার মানে স্কুলের দিকে বা পড়তে বুঝাবে, সেখানে টু ব্যবহৃত হবে। তাহলে আমরা কে রে দ্বিতীয় বিভক্তি অর্থে আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করবো? টু। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন তৃতীয় বিভক্তি ব্যবহারটা করবো। তৃতীয় বিভক্তি হিসাবে আমরা জানি তৃতীয় বিভক্তিগুলো কি কি? তৃতীয় বিভক্তিগুলো হলো দ্বারা দিয়ে কর্তৃক। দ্বারা দিয়ে কর্তৃক বুঝালেই সেটা তৃতীয় বিভক্তি হয় বাংলায়। তো আমরা এই তৃতীয় বিভক্তির ক্ষেত্রে ইংরেজিতে কোন প্রিপজিশন ব্যবহার করব? তৃতীয় বিভক্তির বিপরীতে আমরা ব্যবহার করব বাই এবং উইথ। বাই এবং উইথ। তো বাই কখন, উইথ কখন? যখন কোন ব্যক্তির দ্বারা বা দিয়ে বুঝাবে সেক্ষেত্রে বাই ব্যবহার করবো, আর কোন বস্তুর দ্বারা দিয়ে বুঝাবে সেখানে উইথ ব্যবহার করবো। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি, যেমন একটা উদাহরণ দিচ্ছি এখানে, দ্য স্নেক was killed by me with stick. লক্ষ্য করো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই মি উইথ স্টিক। এখানে বাই ব্যবহার করা হয়েছে এবং উইথ ব্যবহার করা হয়েছে। কোনটা কখন ব্যবহার করা হয়েছে? বাইকে ব্যবহার করা হয়েছে মেয়ের পূর্বে, তার মানে তার দ্বারা মারা হয়েছে আমার দ্বারা, আমি এটা একটা কি ব্যক্তি, তাহলে মেয়ের পূর্বে ব্যবহার করা হয়েছে বাই,
আর কি দিয়ে মারা হয়েছে? সাপটা মারা হয়েছে দুইটা দিয়ে, একটা হলো আমি মারছি এবং লাঠি দিয়ে মারছি, মানে লাঠিটাও ব্যবহৃত হয়েছে। তার মানে দুইজনে, ব্যক্তিটাও ব্যবহৃত হয়েছে, মানুষটা লাঠিটা ব্যবহৃত হয়েছে। তাহলে লাঠির পূর্বে কি ব্যবহার করা হয়েছে? উইথ, এবং ব্যক্তির পূর্বে অর্থাৎ মির পূর্বে ব্যবহার করা হয়েছে বাই। এভাবে আমরা ব্যবহার করবো বাই এবং উইথ। ওকে, তো ডিয়ার লার্নার্স, আমরা এখন চতুর্থী বিভক্তির বিপরীতে কোন প্রিপোজিশন বসে সেটা এখন দেখব। চতুর্থী বিভক্তি, তাই না? চতুর্থী বিভক্তিগুলো কি কি? আমরা জানি উঠাও কে, তবে এখানে ব্যবহার করতে হবে, আমরা জানি কি অর্থে ব্যবহৃত হবে, যখন সেটা নিমিত্ত অর্থে হবে বা জন্য অর্থে হবে, সেই জন্য বা নিমিত্ত, সেখানেই আমরা ব্যবহার করব কোন প্রিপোজিশন? জন্য এবং নিমিত্ত, সেখানে আমরা ব্যবহার করব ফর। তাহলে চতুর্থী বিভক্তির বিপরীতে আমরা ব্যবহার করব ইংরেজিতে ফর। তাহলে চতুর্থী বিভক্তি জন্য বা নিমিত্ত অর্থে আমরা ব্যবহার করব ফর। যেমন আমি দেশের জন্য মরতে পারি, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি এইরকম, যে আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি, আই ক্যান ডু ফর মাই কান্ট্রি। তাহলে আমি আমার দেশের জন্য মরতে পারি। এখানে কার জন্য? আমার দেশের জন্য। তাহলে জন্য অর্থে আমরা ব্যবহার করব ফর। এভাবে চতুর্থী বিভক্তির বিপরীতে আমরা ফর ব্যবহার করব। ওকে, প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বর বিভক্তিটা কি? 5 নম্বরে পঞ্চমী বিভক্তি হবে। তাহলে পঞ্চমী বিভক্তি, তাই না? তাহলে পঞ্চমী বিভক্তিগুলো কি কি? আমরা জানি পঞ্চমী বিভক্তিগুলো হলো হইতে থেকে সে। হইতে থেকে সে। তো যদি বাংলায় পঞ্চমী বিভক্তি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ইংরেজিতে কোন প্রিপোজিশনটি ব্যবহৃত হবে? সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহৃত হবে ফ্রম আর দেন। ফ্রম এবং দেন এই দুটি ব্যবহৃত হবে। কখন কোনটি? হইতে থেকে বুঝালে ফ্রম, আর সে বুঝালে দেন। যেমন উদাহরণ হিসেবে দিচ্ছি, ফ্রম, সে ঢাকা থেকে আসলো বা ঢাকা হইতে আসলো, তার মানে হি কেম ফ্রম ঢাকা। হি কেম ফ্রম ঢাকা, কোথা থেকে? ঢাকা থেকে। তাহলে এই হইতে থেকে বুঝালে সেখানে ফ্রম ব্যবহৃত হবে, এই প্রিপোজিশন ব্যবহৃত হবে। আর দেন কোথায় ব্যবহৃত হবে? যদি সে বুঝে, যেমন তিনি আমার সে অনেকটা ভালো, আমার সেও ভালো, তার মানে কি? হি ইজ বেটার দেন আই। তার মানে দেন শব্দটা প্রিপোজিশনটা কার দিয়ে বসলো? আই। তার মানে আমার সে তিনি বেশি ভালো। তাহলে এই সে অর্থে এখানে দেন ব্যবহৃত হয়েছে। এই পঞ্চমী বিভক্তির এটাই আর কি পঞ্চমী বিভক্তিতে ফ্রম এবং দেন ব্যবহৃত হবে। তো শিক্ষার্থীগণ, আমরা এখন শেষে ষষ্ঠ বিভক্তিতে চলে এসেছি। ষষ্ঠ বিভক্তিগুলো জানো মনে হয় র এবং এর। এই র এর বিপরীতে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করব সেটি হলো অ। তাহলে ষষ্ঠী বিভক্তি কি কি? ষষ্ঠী বিভক্তি হলো র এবং এর পরিবর্তে, র এর পরিবর্তে আমরা ব্যবহার করবো যে বিভক্তি, সেটা হলো প্রিপোজিশন ব্যবহার করবো, সেটা হলো অ। র এর বিপরীতে আমরা ব্যবহার করবো অ। সেখানে দেখবো র এর বাংলায়, সেখানেই ইংরেজিতে অ। যেমন সাধারণত বলি, যেমন বাংলাদেশের নদী, তাহলে রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের নদীগুলো, তার মানে রিভার্স অফ বাংলাদেশ। রহিমের ভাই, রহিম যোগের রহিমের ভাই, তার মানে কি? ব্রাদার অফ রহিম। এরকমই আর কি
যেমন আমি এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, এই স্কুল এর, তার মানে কি আই অ্যাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অফ দিস স্কুল, তার অফ দিস স্কুল, এখানে অফ ব্যবহৃত হয়েছে এর কারণে। তাহলে এই র এবং এর পরিবর্তে সবসময় আমরা ব্যবহার করব প্রিপোজিশন হিসেবে অফ। ওকে, তো ডিয়ার লার্নার্স, আমরা একবারে বিভক্তির শেষ ইয়ারটিতে পৌঁছে গেছি। এই বিভক্তিটি হলো সপ্তমী বিভক্তি, 7 নম্বর বিভক্তি সপ্তমী বিভক্তি। তবে সপ্তমী বিভক্তি গুলো আগে জানবো কি কি। এই সপ্তমী বিভক্তি চিহ্নগুলো তো তোমাদের জানাই আছে অ এতে, তার মানে কি অন্ত্যেষ্টি অ এ তে, এই হলো সপ্তমী বিভক্তির চিহ্ন বা এ অতে। তো এই 3টি চিহ্ন যখনই কোনো বাংলায় কোনো শব্দের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে ওই শব্দটির ইংরেজিতে ওই শব্দটির পূর্বে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করবো? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি বা করব ইন বা অ্যাট। তাহলে ওয়াই এতে আমরা ব্যবহার করব অ্যাট বা ইন। যেমন তিনি ঢাকায় থাকেন, থাকেন মানে বাস করেন। তাহলে তিনি ঢাকায় থাকেন, ঢাকা যোগ অন্ত্যেষ্টিয়, এখানে ঢাকায় থাকেন, ঢাকায়, তাহলে এই যে অন্ত্যেষ্টিয় আছে তার মানে এটাকে সপ্তমী বিভক্তি চিহ্ন। তাহলে সপ্তমী বিভক্তি যেখানে আছে তাহলে ঢাকা শব্দটা পূর্বে আমরা ব্যবহার করবো ইন বা অ্যাট। কখন কোনটা ব্যবহার করবো? যদি কখনো বড় জায়গা বুঝায় তাহলে সেখানে ইন ব্যবহার করবো, আর বড় জায়গার অধীনে কোনো ছোট জায়গা বুঝালে সেখানে অ্যাট ব্যবহার করবো। যেমন যদি আমি তিনি ঢাকার বক্সিবাজারে থাকেন, তার মানে কি? তাহলে হি লিভস ইন ঢাকা অ্যাট বক্সিবাজার, তার মানে তিনি শুধুমাত্র ঢাকায় থাকেন যখন বুঝাবে তখন ইন, আর যখন ঢাকার অধীনে একটা ছোট জায়গা সেখানে উল্লেখ করা থাকবে সেখানে থাকবে অ্যাট। তাহলে তিনি ঢাকার নীলক্ষেতে থাকেন, তার মানে কি হি লিভস অ্যাট নীলক্ষেত ইন ঢাকা। এভাবেই আমাদের প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে প্রিপোজিশনের আলোকে বিভক্তির আলোকে আমরা প্রিপোজিশনগুলো কিভাবে ব্যবহার করবো সেটা জানলাম। তোমাদের লেভেল বেস আমি জাস্ট বিগিনার স্টেজ হিসেবে আমি প্রিপোজিশনগুলো কিভাবে তোমরা প্রাথমিকভাবে ব্যবহার করবে সেই সম্পর্কে আলোকপাত করব। তো এই প্রিপোজিশন আশা করি এই প্রিপোজিশনে কিন্তু আমি কি সিরিজ ক্লাস হয়তোবা নেব। তো এটা সেই অর্থে আর কি প্রথম পার্ট হিসাবে আমি তোমাদের প্রেজেন্ট করলাম। তো পরবর্তীতে এর দ্বিতীয় তৃতীয় পার্টগুলো তোমরা হয়তোবা দেখবে আশা করি। তখন প্রিপোজিশন সম্পর্কে একটা তোমাদের আশা করি ব্যাপক নলেজ সৃষ্টি হবে আর কি। তো সে পর্যন্ত প্রিয় শিক্ষার্থীগণ, আমি সামনের ক্লাসগুলো আরো উপভোগ করার চেষ্টা করবো। এই প্রিপারেশনগুলোই কিভাবে গল্পের আকারে বা কবিতার আকারে তোমাদেরকে শেখানো যায় আমি সে ব্যাপারে অথবা একটু পদক্ষেপ নেব। তো সেই ক্লাসগুলো দেখার প্রত্যাশা করে প্রিয় শিক্ষার্থীগণ, আমি আজকের জন্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ এই ক্লাসটি উপভোগ করার জন্য।